আর যদি তোমার হচ্ছে গড় ব্যবধান বলে তাহলে এইটুকু পর্যন্ত রাখলেই হচ্ছে, ওই পাশে আর যাইতে হচ্ছে না। তো আশা করা যায় জাস্ট পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান এটা তোমরা ভালো করে দেখবে। সম্ভাবনার শিওর শর্ট ক্লাসে সবাইকে স্বাগতম। সম্ভাবনা থেকে স্পেসিফিক টাইপ প্রশ্ন হয়, তোমাদের আগেই বলেছি আমি ব্যাখ্যাতে। খ এবং গ কি প্রশ্ন হবে? খ এবং গ এই দুটো মিলে আলাদা আলাদা হতে পারে। যে একটাতে তোমার প্রশ্ন হবে পরিসংখ্যান থেকে, পরিসংখ্যান পরিসংখ্যান এটা আসলে কি? প্রথম পার্ট সম্ভাবনার প্রথম পার্ট। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? এখান থেকে হতে পারে পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে গড় ব্যবধান মিন ডেভিয়েশন, ভেদাঙ্ক ভ্যারিয়েন্স। এই তো, এই তিনটা থেকে একটা প্রশ্ন হবে। আর এখানে কি আসবে? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে মুদ্রা, ছক্কা, এই রিলেটেড কথাবার্তা। তাস থেকেও আসতে পারে, সংখ্যা থেকেও আসতে পারে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বল, বুঝছো? তাহলে মুদ্রা, ছক্কা এগুলো, মুদ্রা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ এই দুটো একসাথে নিক্ষেপ হতে 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 পারে। তারপরে হচ্ছে তোমার তাস থেকে আসতে পারে, তাস থেকে আসার সম্ভাবনা এমসিকিউ বেশি। সংখ্যা, লাস্ট হচ্ছে বল উত্তোলন, বল তোলা বাক্স থেকে। এই তো এই বিষয়গুলো পড়ে গেলে কিন্তু তোমার 8 মার্ক হচ্ছে। আর কয় হচ্ছে তথ্য রিলেটেড প্রশ্ন, তাহলে করতে পারবা। তাহলে কয়ের কিছু প্রশ্ন আমরা হচ্ছে যে ধরো বলে দিব যে তোমাকে যদি বলে দৈব পরীক্ষা কাকে বলে, বুঝছো? তাহলে এটা হচ্ছে ধরো আলাদাভাবে বলতেছি আমরা দৈব পরীক্ষা একটু বেসিকের জন্য। যে দৈব পরীক্ষা যদি আসে যে কয় এটা লিখো কাকে বলে, তখন তোমরা বলবা যদি কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা যায়। কিরকম? যেমন ধরো একটা ছক্কা নিক্ষেপ করায়, ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে এটা 6টা পসিবল ঘটনা হবে। ছক্কা নিক্ষেপে 6টা কি কি হতে পারে? 1 2 3 4 5 6। তাহলে ফলাফল কিন্তু জানো। তাহলে কথাটা কিরকম? যদি কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা যায়, কিন্তু কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে সেটা নিশ্চিত করে বলা যায় না, এটাকে দৈব পরীক্ষা বলে। যেমন তুমি ছক্কা নিক্ষেপে নিশ্চিত বলতে পারতেছো না যে 6টার মধ্যে কোনটা আসবে। তো আশা করি এই দৈব পরীক্ষার সংজ্ঞা কিন্তু তুমি পারবে। আর যদি বলে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র এটা কিন্তু ভাই একটা সেট। নমুনা ক্ষেত্র একটা সেট। সেটা কিরকম? যে দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। যেমন ছক্কা নিক্ষেপের সেটটা কি হবে? 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো আসবে। এই তো বিষয়। তাহলে এইগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুকে বলা হয় নমুনা বিন্দু। যেমন 3 একটা নমুনা বিন্দু, 3 একটা নমুনা বিন্দু। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা কি বলতেছে? যে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, 2 বা তার অধিক ততোধিক টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে যদি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলা হয়, তোমরা কিন্তু ভাইয়া পারবে। এটা পড়ে আসছো এসএসসিতে, মুখস্থ টাইপ হয়ে গেছে। তাহলে এটাই শুধু পরীক্ষায় আসতো। এখানে মুদ্রার পিঠ, তাহলে প্রথমবার নিক্ষেপ করায় আসবে কত? হেড টেল। তাহলে উপরে এখানে লিখবা প্রথমবার নিক্ষেপে, প্রথম। তাহলে হেড আসবে, এখানে টেল আসবে, তারপর এখান থেকে হেড টেল এরকম ভাবে আসবে। এখন ফলাফলগুলো যদি প্রবাবিলিটি ট্রি না আঁকাইতে বলে তাহলে তোমরা এইভাবে লিখবে যে 3 বার মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। তাহলে দেখো কিভাবে লিখতেছে যে এই এইচ 3 বার নিক্ষেপ করার পর এইচ টি একবার করে চেঞ্জ হবে। এইচ কমা টি, এইচ কমা টি 8টা নমুনা বিন্দু হবে। 1 2 3 4 5 6 এইচ কমা টি। কিভাবে বুঝলাম দেখো যে নমুনা বিন্দু 8টা হবে? এটা কিভাবে বুঝলাম? যে একটা মুদ্রাকে যদি একবার নিক্ষেপ করা হয় ভাইয়া, তাহলে ফলাফল আসবে হচ্ছে 2টা সম্ভাব্য ফলাফল। তাহলে সম্ভাব্য ফলাফল কয়টা? 2টা আসতে পারে। তাহলে এই মুদ্রাকে কয়বার নিক্ষেপ করা হয়েছে? 3 বার। তাহলে মোট হচ্ছে নমুনা বিন্দু 8টা হবে। সেখান থেকে আমি বুঝতে পারছি নমুনা বিন্দু 8টা। যদি 4 বার নিক্ষেপ করা হতো তাহলে 16টা কিন্তু হতো। তার মানে দেখো এটা কিভাবে লিখতেছি আমি। প্রথমে একবার করে চেঞ্জ হচ্ছে, এইচটি 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 8টা হবে, এই যে 8টা। এরপরে কি করব? 2 বার করে পর 2 বার লেখার পর চেঞ্জ করবো, মানে এইভাবে আসলে ফলাফলগুলো আসে। এইচ এইচ টিটি টিটি, তারপরে হচ্ছে দেখো এইচ এইচ টি টি। এরপরটা হচ্ছে তোমার 2 এর ডাবল 4 বার। তাহলে দেখো এটা কি হবে? এইচ 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 টি 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 টি। এই হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা। যদি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলে তাহলে এভাবে তুমি আঁকাবে। দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার, চতুর্থবার নমুনা বিন্দুগুলো তুমি লিখবা এই জায়গাতে। নমুনা ক্ষেত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। যেমন প্রথম উপাদান এইচ কমা এইচ এইচ
এইচ, তারপরে কমা দিয়ে এইচ এইচ টি, এইচ এইচ টি। আশা করি এগুলো লিখতে পারবে। লাস্টেরটা হবে টি টি টি, টি টি টি। এখন যে সম্ভাবনায় থাকুক বা চাক তোমাকে, তুমি কিন্তু বের করতে পারবা যে ভাই প্রবাবিলিটি পি ইকুয়ালস টু, নিচে হচ্ছে মোট ফলাফল, উপরে অনুকূল ফলাফল। মোট ফলাফল ভাই 8টা। ওকে, 8টা লিখলাম। সূত্রটা লিখলে এক লাইন বেশি হয়ে গেল আর কি, লিখে লিখে ফেলবা পরীক্ষাতে। এবং বলছে যে 2 বা তার অধিক টেল পাওয়ার সম্ভাবনা। 2বার পেলে সমস্যা নাই, তার অধিকবার পেলেও সমস্যা নাই। তাহলে দেখো এই একটা, এটা হচ্ছে, তারপরে এটা 2বার, এটা 2বার, এটা হচ্ছে 2 বা তার অধিক। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 4টা, আর নিচে মোট ফলাফল 8, তাহলে অর্থাৎ হাফ প্রবাবিলিটি। ঠিক আছে, এখন যেটাই চাক বা যেভাবে চাক তোমরা কিন্তু বের করতে পারবা। 2h, বড় জোর 2h, তাহলে বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা বা দুইটা h পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে দেখো বড় জোর হচ্ছে যে সর্বোচ্চ তুমি 2h পাবে, এর কমও পাইতে পারো। সর্বোচ্চ 2h পাওয়া লাগবে, এর কমও হতে পারে। তাহলে ভাইয়া মোট হচ্ছে 8টা, বড় জোর 2h হচ্ছে তোমার সর্বোচ্চ 2h, এর কম হলেও সমস্যা নাই। কোনো রকমের 2h দিতে হবে, কোনো রকমের 2h। দেখি তো কোনটা আছে, বড় জোর 2h। তাহলে বড় জোর 2h হচ্ছে ভাইয়া 3h তো যাওয়া যাবে না, এটা বাদ, এটা ক্রস। তাহলে এটা বড় জোর 2h, এটা 2h, একটা h আছে সমস্যা নাই, কোনো রকমের 2h এটা নেওয়া যাবে। একটা h আছে তাও সমস্যা নাই, এখানে একটা h তাও সমস্যা নাই, কিন্তু h না থাকলেও সমস্যা নাই। বলছে বড় জোর 2h, বুঝছো, h না থাকলেও সমস্যা নাই। তাহলে এখানে মোট হচ্ছে উপরে 7টা, নিচে 8, কথা বুঝছো। আর যদি বলে কমপক্ষে, কমপক্ষে যদি এই সম্ভাবনাটা, ধরো এটা আমরা স্টার দিলাম, এটা আরেকটা স্টার দেয়, সেটা যদি বলে কমপক্ষে 2h, কমপক্ষে 2h, এটার প্রবাবিলিটি আসলে কি হবে? নিচে 8টা, যে ভাইয়া কমপক্ষে 2h হতে হবে, এর বেশি হলে সমস্যা নাই। মানে আমার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে 2h। তাহলে দেখো তো সর্বনিম্ন 2h কোথায় কোথায় আছে, নিচ থেকে যাই, যে ভাইয়া এটা নেওয়া যাচ্ছে, আবার এটা নেওয়া যাচ্ছে, এটা নেওয়া যাচ্ছে। এখন কমপক্ষে বা সর্বনিম্ন 2h, 3h নিলে কিন্তু প্রবলেম হয়, ওটাও নিতে পারবো। তাহলে এখানে আসতে কত হচ্ছে 4, সাইডটা, অর্থাৎ এটাও তোমাকে নিতে পারবে তুমি। তাহলে হাফ আসতেছে অ্যান্সার। আশা করি এই যে এই অঙ্কগুলো বুঝছো, এইভাবে বুঝে বুঝে ট্রাই করে তোমাকে আগাইতে হবে। ছক্কা নিক্ষেপ করা হয়েছে, এখানে অনেক রকম প্রশ্ন চাইতে পারে। ছক্কা 2টা নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে চাইবে না, এটা তোমরা ছকের মাধ্যমে চাইলে নির্ণয় করতে পারো। যে ভাইয়া যে ছক্কা 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে হচ্ছে যে ঘর হবে 6 6 36, 36টা। আচ্ছা, তাহলে এই দেখো, তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, এই ধরো 6টা। এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে এই ধরো ঘর টাকায় ফেললা। এখন এখানে প্রথম ছক্কা, এখানে দ্বিতীয় ছক্কা ধরো। তাহলে এই বরাবর আমরা ভাইয়া প্রথম ছক্কা, এই বরাবর দ্বিতীয় ছক্কা। আচ্ছা, ও সরি, কোথায় লিখলাম, নিচ বরাবর দ্বিতীয় ছক্কা। আচ্ছা, তাহলে দেখো যে প্রথম ছক্কায় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, প্রথম ছক্কায় এখানে ধরো এক কি আসতে পারে, 1 2 3 4 5 6। দ্বিতীয় ছক্কায় কিন্তু এরকম ভাবে 6টা বিন্দু আসতে পারে, 1 2 3 4 5 6। এখন এই যে বাকি ছকগুলো তোমাকে হচ্ছে কমা দিয়ে পূরণ করতে হবে। সে ধরো আমি এই প্রথম বরাবর পূরণ করতে, তাহলে ভাই এই প্রথম দ্বিতীয় ছক্কায় কিন্তু 1 আসছে, প্রথম ছক্কাতেও 1 আসছে, দ্বিতীয় ছক্কায় 1 ফিক্সড, এটা কিন্তু 2। আচ্ছা, এটা তো 1 ফিক্সড, এটা কিন্তু 3, এটা ভাই 1 ফিক্সড, পরের ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় এখানে 1 ফিক্সড হচ্ছে, পরের ছক্কায় 5, এটা হচ্ছে ভাই 1 ফিক্সড, পরের ছক্কায় 6। ঠিক তেমনি ভাবে পূরণ করতে করতে এভাবে যাইতে যাইতে এখান থেকে 6,6 আসছে, এখানকার একটা বিন্দু পূরণ করে ধরো এই ছক্কায় ভাই 3 ফিক্সড আছে, এটা 4। তাহলে যে কোনো রূপে তুমি পূরণ করতে পারো। তাহলে এখন তোমাকে কোনো যে কোনো সম্ভাবনা যদি চায়, তাহলে আসলে নমুনা বিন্দু কয়টা হচ্ছে দেখো তো। যে ভাইয়া একটা ছক্কাকে 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে একবার নিক্ষেপে, একবার যদি নিক্ষেপ করা হতো, তাহলে নমুনা বিন্দু হতো কত, 6, এর পাওয়ার হচ্ছে 1। বুঝো, উপরে হচ্ছে যতবার আর নিচে যতগুলো নমুনা বিন্দু একবার নিক্ষেপে আসে, এত। তাহলে এটাকে যদি 2বার নিক্ষেপ করা হতো তাহলে কি হতো, 6 এর পাওয়ার কত হতো বলো তো, 2বার হতো, অর্থাৎ 36। বুঝছো, 36 হতো কিন্তু। তাহলে 2বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 36টা হয়েছে। এখন যে কোনো রকম প্রশ্ন চাইতে পারে, ধরো আমার এখানে প্রশ্ন, 2টি ছক্কায় 6 আসার সম্ভাবনা কত,
ছয় আসার সম্ভাবনা কত? সম্ভাবনা, আমার প্রশ্নটা এটা, দুটি ছক্কায় ছয় আসার সম্ভাবনা। তো তুমি হিসাব করে দেখলে ভাই দুইটা ছক্কায় ছয় এই একটাই আসছে, তার মানে প্রবাবিলিটি ইকুয়ালস টু নিচে মোট 36টা বিন্দু আর এই একটা আসতে পারে এইটা। আচ্ছা, এটা হলো। এখন যদি আমি তোমাকে বলি যে ছক্কায়, প্রথম ছক্কায় এক এবং দ্বিতীয় ছক্কায় জোর আসার সম্ভাবনা, বুঝো প্রথম ছক্কায় এক এবং দ্বিতীয় ছক্কায় জোর আসার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি দেখো, মোট হচ্ছে ভাইয়া 36, প্রথম ছক্কায় এক আসবে এটা ফিক্সড, তাহলে ভাইয়া প্রথম ছক্কায় এক এটা ফিক্সড। তাহলে এই যে দেখো প্রত্যেকটাতে প্রথম ছক্কায় এক আসছে, তার মানে এটা যদি লিখি 4,1, তাহলে প্রথম ছক্কায় এক এটা ফিক্সড কিন্তু। আর দ্বিতীয় ছক্কায় বেজোড়, তাহলে বেজোড় আসছে কোথায় কোথায় ভাইয়া? বেজোড় আছে এই জায়গাতে একটা, দুইটা, তিনটা, তাহলে মোট তিনটা কিন্তু হবে। এই বিন্দুটা হবে, এইটা হবে, আর এইটা হবে। তার মানে বুঝতে পারতেছো ভাইয়া উপরে তিনটা নিচে 36টা। তাহলে যে কোনো টাইপ প্রশ্ন যদি আসে তোমরা সমাধান দেখে কিন্তু বুঝতে পারবে এখন যে আসলে কোনটা কিভাবে আসতেছে। এখন যদি বলে যে যে প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কার নমুনা বিন্দুর যোগফল ধরো 10 অপেক্ষা বেশি আসার সম্ভাবনা কত, 10 অপেক্ষা বেশি আসার সম্ভাবনা কত, তাহলে নমুনা বিন্দু চেক করে তোমাকে কিন্তু ওটা বসাইতে হবে যে 10 অপেক্ষা বেশি আসছে কোনটাতে। ওকে, রেখে দিলাম যে এটা নমুনা বিন্দু কত দাঁড়ালো, নমুনা বিন্দু, নমুনা বিন্দু তাহলে মোট বিন্দু আসার সম্ভাবনা আর উপরে যত বার, অর্থাৎ 2 6 6 36। আচ্ছা, এবার খেয়াল করো তো, একটা ছক্কা ও দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তাইলে 6 বলছে ভাই একটা ছক্কা দুইটা মুদ্রা, একটা ছক্কাতে ভাই আসতে পারে হচ্ছে 6টা নমুনা বিন্দু, তাকে পাওয়ার 1 ইন্টু একটা মুদ্রাতে ভাই আসতে পারে হচ্ছে যে দুইটা, হয় হেড অথবা টেল, এটাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে, 6 একে 6 ইন্টু 4, তাহলে 24টা মোট হচ্ছে নমুনা বিন্দু হবে। আচ্ছা 24টা যদি হয় তাহলে জাস্ট কি করব দেখো তো, হয় তাহলে প্রথমে আসবে, তুমি কিন্তু জানো ওইভাবে ফিল আপ করবে এইচ কমা এইচ, তারপর এটা এইচ কমা টি, তারপরে হচ্ছে টি এইচ টিটি। আচ্ছা বেশ, এখন হচ্ছে ভাই একটা ছক্কার সাথে এটা আমি হচ্ছে অ্যাড করে দিব, তাহলে একটা ছক্কায় 6টা ঘটনা আসতে পারে, তিনটা এখানে দুইটা, তাহলে 6টা ঘটনা আসতে পারে। এই 6টা আমি ফিল আপ করে দিব এখানে এই জায়গাতে, তাহলে 1 2 3 4 5 6, এটা ছক্কার হচ্ছে আমরা নমুনা বিন্দু লিখলাম। এখন প্রত্যেকটা নমুনা বিন্দুকে আমি বক্সে প্রকাশ করে দিব। তাহলে দেখো ভাইয়া এগুলো তো এইচ এইচ ফিক্সডাই বরাবর, বাদ বাকি সব জায়গায় কি হয় বলো তো, 1 2 3 4 5 6, এইচ কমা এইচ এইচ 1, এইচ এইচ 2, এইচ এইচ 3, এইচ এইচ 4, আশা করি এটা তুমি ফিল আপ করতে পারবা, এইচ এইচ 5, এইচ এইচ 6। আচ্ছা, তারপরে লাস্টেরটা লিখে দিই, এটা টি এইচ 5, টি এইচ 6। আচ্ছা, নমুনা বিন্দু হচ্ছে মুদ্রা দুইবার অর্থাৎ 2 এর পাওয়ার 2 এবং ছক্কা একবার, তাহলে 24টি নমুনা বিন্দু হলো। এখন সম্ভাবনা তোমাকে বের করতে বলা হলো প্রবাবিলিটি অফ মুদ্রায় দুইটা এইচ এবং বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, ছক্কায় বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, ছক্কায় বেজোড় সংখ্যা আসার প্রবাবিলিটি কত। তাহলে মুদ্রায় ভাইয়া দুইটা এইচ এটা ফিক্সড বলে দিয়েছে, বুঝছো, ফিক্সড, তার মানে ভাই এই লাইনটা কিন্তু ফিক্সড হয়ে গেল, মুদ্রায় দুইটা এইচ এবং ছক্কাতে বেজোড় আসবে। ছক্কায় দেখো বেজোড় আসছে কোনটা, একটা, দুইটা, তিনটা, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে তোমার মোট নমুনা বিন্দু, সম্ভাব্য সকল ফলাফল 24, 24 1 বাই কত, 3 অষ্ট 24, 8 হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, এই আরো হইতে পারে, তোমাকে প্রশ্ন এটাই বলতে পারে যে এটা যে মুদ্রায় যা আসে কোনো সমস্যা নাই, বলছে যে প্রবাবিলিটি অফ ছক্কায়, ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা, তাহলে এটা আসলে কত পাবে জানো, মুদ্রার উপর যেহেতু কোনো শর্ত নাই তাহলে মুদ্রাটা বাদ দিতে হবে, তাহলে ছক্কায় জোড়া আসার সম্ভাবনা আসলে কত জানো, যে ভাইয়া মোট বিন্দু কয়টা দেখি, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এটার ছক্কায় জোড় আসার সম্ভাবনা হচ্ছে উপরে হচ্ছে তোমার 3টা আর নিচে কয়টা 6টা, তাহলে এটা হাফ, এত পেঁচাবো না, এটা হচ্ছে আসলো
কিন্তু এখান থেকে দেখো যদি শর্ত না আরোপ করে মুদ্রায় যা আসে প্রবলেম নাই, বলছে ছক্কায় জোর, জাস্ট এই কথাটা বলছে। তাহলে তুমি দেখবা যে ছক্কায় জোর আসছে এইটা, এইটা আর এই কলাম বরাবর। তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা, এখানে আটটা, 12টা। তাহলে দেখো উপরে হচ্ছে টোটাল 12টা, নিচে হচ্ছে 24টা। তাহলে এটাও কিন্তু তোমার 12 × 2 = 24, অর্থাৎ হাফ অ্যান্সার আসবে। তুমি যেভাবেই করো আর কি, চিন্তা ভাবনাটা হবে আর কি। তো আশা করি এই অঙ্কগুলো জাস্ট শখের মাধ্যমে ডাটাগুলো তোমরা ইনপুট দিতে পারলেই খুব সহজে অ্যান্সারগুলো বের করতে পারবে। 8 নম্বর প্রশ্নটা বলছে 52টা তাস। তাহলে তাসের কথাবার্তাটা আমি এইভাবে মনে রাখতাম, হর ইচি। দেখো হরতন, রুইতন, হর ইচি, বাংলায় আসবে তোমাদের কথাবার্তা। ইস্কাপন, চিরিতন। আচ্ছা, তাহলে লাল তাস হচ্ছে তোমার টোটাল 26টা, আর কালো তাস 26টা। এখন প্রত্যেক তাসে কি কি থাকবে তোমার, যে প্রথমে যাই হোক ওইগুলো লিখি, কিং থাকবে, কুইন থাকবে, কুইনের নামটা আগে চলে আসতেছে, কিং, কুইন, জোকার, জ্যাক থাকবে, আর টেক্কা, টেক্কাকে এ দ্বারা ইয়া করা হয়েছে, ডিনোট করা হয়েছে ওই জায়গাতে। আর বাদ বাকি 2 থেকে 10। তাহলে এখানে 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 2 থেকে 10, আর এই কয়টা। তাহলে এখন ভাইয়া প্রত্যেকটা সেটে এই 13টা করে কার্ড আছে। এখানে ভাইয়া মোট 10টা কার্ড, 10টা বলতে 9টা আর কি, 9টা কার্ড, আর উপরের সাইডটা, তাহলে 13টা প্রত্যেকটা সেটে। হরতন হচ্ছে 13টা, রুইতন 13টা, ইস্কাপন 13টা, চিরিতন 13টা। এখন কোন কার্ড দেখতে কেমন এটা তোমার জানতে হবে না। এইটা হচ্ছে তোমার লাভের মতো, এটা হচ্ছে তোমার এরকম ডায়মন্ড বলে আর কি। আচ্ছা, ইস্কাপন হচ্ছে পান পাতা, উপরে হচ্ছে লাভ, লাভের মতো কিন্তু উপরে এরকম থাকবে। আচ্ছা, চিরিতন হচ্ছে 3টা ফোঁটা 3 দিকে। তো এই, তাহলে 13টা করে কার্ড থাকে, এবং কোন সেটে কোনটা থাকে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দিয়েছি। তাহলে সে আমি একটা প্রশ্ন করলাম যেখান থেকে, যে প্রবাবিলিটি অফ, যে টেক্কা লাল অথবা অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা, টেক্কা, এটার সম্ভাবনা কত? তো এই প্রশ্নটাতে আমরা একটু পরে আসি, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সহজ প্রশ্ন থেকে আসছি, যে ধরো একটা তাস তোলা হলো, 52টা তাস থেকে তোমাকে বলছে জ্যাক হওয়ার সম্ভাবনা বা জোকার হওয়ার সম্ভাবনা কত। তো তুমি বলবো ভাই তাস হচ্ছে 52টা, জ্যাক আছে টোটাল 4টা, এই সেটে একটা, এই সেটে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে 4/52। ঠিক আছে। এই, তাহলে 52টা তাস থেকে ধরো একটা তাস তোলা হলো, তোমাকে বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ লাল টেক্কা, রেড আরটি, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে ভাইয়া তাস তো টোটাল 52টা, তাহলে টোটাল 52টা দিলাম, এবং টেক্কাতেও 4টা, তার মধ্যে লাল হচ্ছে 2টা, তাহলে উপরে 2টা, কাটাকাটি করে যেটা আছে ওইটাই অ্যান্সার। বুঝছো? তাহলে এখন ওই উপরেরটাতে আসতেছি, ওই প্রশ্নটাতে। তো দেখো, যে প্রবাবিলিটি অফ রেড, লাল হওয়ার সম্ভাবনা, প্লাস প্রবাবিলিটি অফ টেক্কা হওয়ার সম্ভাবনা, এবং এই দুটার কমন উপাদান থাকলে ওটা বাদ দিতে হবে, মাইনাস অফ প্রবাবিলিটি অফ লাল এবং টেক্কা হওয়ার সম্ভাবনাটা বাদ দিতে হবে। এটা হচ্ছে কথা। তাহলে এই সূত্র কিভাবে আসলো, কেন আসলো, এটার এক্সপ্লানেশন আমরা ওই পরেরটা দিচ্ছি। 10 নম্বর অঙ্কটাতে দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাও একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, লাল হওয়ার সম্ভাবনা ভাইয়া হচ্ছে নিচে টোটাল 52টা, তার মধ্যে 26টা হচ্ছে লাল, অথবা প্লাস টেক্কা, টেক্কা হওয়ার সম্ভাবনা কত দেখো তো, যে এখানে 52 টেক্কা আছে তোমার, লাল হলেও চলবে অথবা টেক্কা, টেক্কা টোটাল 4টা, তার উপরে 4। এখন বিয়োগ যাবে এটার কমন উপাদানটা, এটার কমন উপাদানটা। তাহলে কমন উপাদান হচ্ছে ভাইয়া যে লাল এবং টেক্কা, লাল এবং টেক্কা। তাহলে লাল হচ্ছে ভাইয়া টোটাল 26টা, এর মধ্যে টেক্কা আছে 2টা, দুটাই কমন উপাদান হচ্ছে 2। তাহলে ওইটা বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? কারণ এই বিষয়টা একটু ক্লিয়ার হবে তোমার 1 থেকে 30 সংখ্যা যেটা আছে ওটা। দেখো 10 কি বলছে, 1 থেকে 30 সংখ্যা হতে, তাহলে এখানে 1 থেকে 30 সংখ্যা আছে, 1 নম্বর থেকে 30,
30 পর্যন্ত সংখ্যাগুলো হতে তোমার একটা সংখ্যা সিলেক্ট করা হলে সেই সংখ্যাটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে ভাইয়া প্রবাবিলিটি অফ মৌলিক অথবা 5-এর গুণিতক, এটা আমাকে চাইছে মৌলিক হবে অথবা 5-এর গুণিতক, 5-এর গুণিতক। তাহলে খেয়াল করো আসলে কি ঘটতেছে। তাহলে প্রবাবিলিটি অফ মৌলিক অথবা 5-এর গুণিতক, তাহলে এটাকে বলতে পারি ভাইয়া মৌলিক হওয়ার সম্ভাবনাটাকে আমরা ধরলাম প্রবাবিলিটি অফ এম, মৌলিক। আর 5-এর গুণিতক, আচ্ছা এটা প্রবাবিলিটি অফ এ ধরলাম, প্রবাবিলিটি অফ এ এটা মৌলিক হওয়ার সম্ভাবনা। আর 5-এর গুণিতক সেটা হওয়ার সম্ভাবনা ধরলাম হচ্ছে প্রবাবিলিটি অফ বি। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এটার সূত্র কি হবে? প্রবাবিলিটি অফ মৌলিক হওয়ার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি অফ 5-এর গুণিতক বি মাইনাস প্রবাবিলিটি অফ এটার হচ্ছে তোমার কমন উপাদানটা, কমন উপাদান। তাহলে কমন উপাদানটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এখন জাস্ট হচ্ছে আমরা ডাটাগুলো থেকেই সরাসরি বলে দিতে পারি যে কি হবে অ্যান্সারটা। তাহলে প্রবাবিলিটি অফ এ মৌলিক হওয়ার সম্ভাবনা, তাহলে এটার জন্য তোমাকে জানতে হবে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা। তো দেখো 1 থেকে 10 এটার মধ্যে মৌলিক সংখ্যা 4 সাইডটা, আবার 11 থেকে 20 এটার মধ্যে মৌলিক সংখ্যা সাইডটা, 21 থেকে 30 এটার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 2টা। তাহলে দেখো তো মোট মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, যে এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা, 10টা 1 থেকে 30-এর মধ্যে। আচ্ছা 5-এর গুণিতক সংখ্যা দেখো তো কয়টা হচ্ছে, যে 5-এর গুণিতক, 5-এর গুণিতক তোমরা কিন্তু চাইলে গুণে গুণে বের করতে পারো যদি ছোট সংখ্যা হয়। আর যদি দেখো যে অনেক বড় নাম্বার দিছে তাহলে কি 30 ডিভাইডেড বাই 5 6টা হবে, বুঝছো? চাইলে গুণে গুণে দেখতে পারো কয়টা হচ্ছে। 5 10 15 লিখে দেই, 5 10 15 20 25 30। আচ্ছা গেল। এখন তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ মৌলিক হওয়ার সম্ভাবনা তো কত, তাহলে 10, উপরে 10 নিচে হচ্ছে 30 প্লাস 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা 6 ডিভাইডেড বাই 30। এটা করলে কিন্তু অ্যান্সার হবে না, জাস্ট কমন পার্টটা বাদ দিতে হবে। আচ্ছা তাহলে কমন পার্টটা মৌলিকও হবে এবং 5-এর গুণিতক হবে, সেটার সংখ্যাটা কিন্তু এই একটা আছে, এইটা যেটা মৌলিক এবং 5-এর গুণিতক। তাহলে 1 ডিভাইডেড বাই 30 এটা জাস্ট বাদ দিতে হচ্ছে, বাদ দিয়ে এই ক্যালকুলেশনটা যে হিসাব আসে ওটা করলেই হচ্ছে। তাহলে দেখো কত আসে, নিচে 30, 10 প্লাস 6 16 আর মাইনাস 1 15, অর্থাৎ হাফ আসলো এটার অ্যান্সারটা। এখন এটা যদি তোমরা ভিজুয়ালি দেখতে চাও তাহলে কি হবে দেখো, যে ভাই মৌলিক অথবা 5-এর কি গুণিতক, তাহলে মৌলিক সংখ্যাগুলো তুমি কিন্তু এখান থেকে লিখতে পারো যে মৌলিক সংখ্যা এখান থেকে 2, আচ্ছা একটা লিখে দেয় এটা 2 3 5 7। আচ্ছা এই এখানকার 4টা কত, 11 13 17 19, এখানকার 2টা হচ্ছে 23 29। আচ্ছা তাহলে দেখো এই যে 5 এটা কেন বাদ দিলাম, 5 সংখ্যাটা দুইবার নেওয়া হয়েছে, দেখো এখানেও 5 ওখানেও 5, তাহলে এইটাতেও নেওয়া হয়েছে একবার, এটাতেও একবার নেওয়া হয়েছে, এই জন্য কমন পার্টটা বাদ দেওয়া লাগছে। ঠিক আগের অঙ্কটাতেও যে লাল অথবা টেক্কাতে ওই দুইটা তোমার কার্ড দুইবার নেওয়া হয়েছিল, এজন্য কমন পার্টটা বাদ দেওয়া হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো যে কেন বাদ দেওয়া হচ্ছে। দেখো কি বলছে, যে 16 নম্বর অঙ্কটা হচ্ছে একটা বাক্সের মধ্যে কয়টা টাইপের বল আছে, মোট 3টা টাইপের বল আছে, সাদা লাল কালো। দেখো এই বাক্সের মধ্যে সাদা বল আছে কয়টা, 5টা, 5 হোয়াইট, লাল আছে তোমার 7টা, ব্ল্যাক বল আছে তোমার 4টা। বলছে এখান থেকে 3টা বল তোলা, তিনটি তিনটি বল তোলা হলো। তো 3টা বল তুললে লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা চাইছে তোমাকে। তো দেখো প্রবাবিলিটি অফ কি চাইছে, রেড অথবা সাদা। বল তোলা হয়েছে মোট কয়টা,
তিনটা। তো দেখো তাহলে কি হবে, টোটাল বল হচ্ছে 16টা, টোটাল হচ্ছে 16টা, যেখান থেকে তোমার হচ্ছে তুলতে হবে কত, লাল অথবা সাদা, রেড প্লাস হোয়াইট। এই বল বল কয়টা দেখো তো, লাল হচ্ছে তোমার 7টা, হোয়াইট বল হচ্ছে 12টা, 5টা, তাহলে 5 সাথে 12টা। ওকে, এখন বলছে কি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা, তো মোট তোমার হচ্ছে 3টা বল তুলতে হবে। কয়টা থেকে, এই যে 16টা বল থেকে বল তুলতে হবে, 16 তুললা। এখন তোমার হচ্ছে যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সেই বলটা হয় লাল হবে অথবা সাদা হবে, তাহলে এইরকম বল মোট 12টা। কারণ উপরের ফলাফলটা হবে হচ্ছে ভাইয়া ওই যে 12টা থেকে কটা তুলতে হবে, 3টা তুলতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? আচ্ছা এটা গেল এক, এটা গেল 16 এবং 16 2 নাম্বারটা দেখো, এটার প্রবাবিলিটি কি আছে, প্রবাবিলিটি অফ 3টা কালো, প্রবাবিলিটি অফ 3 ব্ল্যাক। এই তো ভাইয়া সোজা, নিচে হচ্ছে যে 16টা থেকে তুলবো কয়টা, 3টা বল তুলেছি, 3টা তুললাম, তোলার পর উপরে অনুকূল ফলাফল হবে, 3টাই তোমার কালো হতে হবে। তাহলে ব্ল্যাক বল আসেই সাইড দিয়ে, তাহলে 4 6 0 বল সাইডটা তোলা হলো, এবং এখানে দুই রকমের বল আছে, লাল এবং সাদা, লাল এবং সাদা, 5টা সাদা 7টা লাল, আগের মতো। এখান থেকে তোমার তোলা হয়েছে সাইড, 4টা বল তোলা হচ্ছে, 4টা বল তুললে বলছে দুটি লাল ও দুটি সাদা, তার মানে প্রবাবিলিটি অফ দুইটা লাল এবং দুইটা সাদা, হোয়াইট। তাহলে বুঝো বিষয়, মোট বল কয়টা টোটাল দেখো তো, যে 5 সাথে 12টা, মোট বল, টোটাল বল 5 প্লাস 7 12। তাহলে এই 12টা থেকে কিন্তু সাইডটা তোলা হবে। তাহলে ভাইয়া 12টা থেকে কয়টা ড্র করা হয়েছে, সাইডটা। এখন উপরে কি হবে, যে বলে দিছে দুইটা লাল এবং দুইটা সাদা, তাহলে লাল রেড বল 7টা, তাহলে 7টা থেকে তোমাকে তুলতে হবে কয়টা বলো তো, 4C2, এবং দুইটা তুলে ফেলেছো, আবার দুইটা কি তুলতে হবে, সাদা, সাদা বল আছে 5টা, ইন্টু 5C2 ইন্টু 5C, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এবার দেখো 18 নম্বর অঙ্কটা, একটা বাক্সের মধ্যে 15টা বল আছে হোয়াইট, 10টা ব্ল্যাক বল আছে, এখান থেকে দুইটা বল তোলা হয়েছে, কয়টা, দুইটা, তাহলে দুইটা বল তোলা হবে, দুইটা তোলা হলে সম্ভাবনাটা একটু একই রঙের হওয়ার সম্ভব। দেখো প্রবাবিলিটি অফ একই রঙ, একই রঙ, তাহলে একই রঙের বলতে বোঝাচ্ছে ভাইয়া, একই রঙের বলতে বোঝাচ্ছে হয় দুইটাই সাদা হবে অথবা দুইটাই কালো হবে, এটা কিন্তু প্রবাবিলিটি অফ 2 হোয়াইট অথবা 2 ব্ল্যাক, ঠিক আছে, একই রঙের কিন্তু, অথবা দুইটাই হচ্ছে ব্ল্যাক, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো এটা কিন্তু প্রবাবিলিটি অফ 2 হোয়াইট প্লাস 2 ব্ল্যাক এইভাবে লেখা হয়, 2 ব্ল্যাক, যে দুইটাই সাদা বল অথবা দুইটাই হচ্ছে কালো বল, এটাই দেখো। তাহলে দেখো তো কত আসছে, যে দুইটাই হচ্ছে ভাইয়া সাদা বল হওয়ার সম্ভাবনা, নিচে হচ্ছে যে কয়টা তোলা হয়েছে, দুইটা, তাহলে 25 থেকে দুইটা, 25C2, আবার দুইটাই সাদা, 15টা থেকে 15C প্লাস, এখানে ভাইয়া 25টা থেকে কয়টা, দুইটা তোলা হয়েছে, এবং বাকি যে দুইটা সেটা কালো হতে হবে, অর্থাৎ 10 10 এখন এই দুইটা যোগ করলে যেটা আছে সেটাই 15C2 প্লাস 10C2, ক্যালকুলেটর বসে মাত্রা বের করতে পারো, 25C2, এই হচ্ছে বিষয়। দেখো তো কি বলছে, যে বলছে ভিন্ন রঙের, তাহলে এটা হচ্ছে ভাই হয় এটা কি হবে, যে দুইটা একই রঙের হবে, এখানে কিন্তু দুইটা একই রঙের, ভিন্ন রঙের, তাহলে কিভাবে হবে, যে এক থেকে এটা বাদ দিতে হবে, তাহলে দুই হচ্ছে ভিন্ন রঙের, ভিন্ন রঙ,
ভাই এক থেকে জাস্ট এটা 15C2 প্লাস 10C2 ডিভাইডেড বাই 25C2, এই নাম্বারটা বাদ দিলে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো তো কি বলছে, সাদা রঙের না। এটা তো একটু সোজা, দুইটা বল তোলা হয়েছে সেটা সাদা হবে না। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে যে সাদা নয়, প্রবাবিলিটি অফ সাদা নয় বলে বলতে কি ভাই, বলা আছে তো হচ্ছে দুই প্রকারের, সাদা না হলে তাহলে কালো, তাহলে প্রবাবিলিটি অফ টু ব্ল্যাক, দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। তাহলে দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু এইখানে ছোট পোর্শনে বের করছে এটা। অর্থাৎ 25টা থেকে দুইটা বল তুলতে হবে, মোট বল 25টা থেকে দুইটা, এবং ব্ল্যাক হচ্ছে 10C2, অর্থাৎ দুইটাই কি কালো, এইটুকু বিষয়। অথবা সাদা বের করে এক থেকে বাদ দিলেও কিন্তু একই আনসার পাইতে তুমি, বুঝছো? ভালো করে পারো। 19 নাম্বারটা দেখো কি বলছে, 19 এর যে দুইটা বাক্স দেওয়া আছে, একটা বাক্স তোমার এটা আর একটা বাক্স ধরো এখানে আছে তোমার 5টা লাল 3টা সাদা, 5 রেড 3 হোয়াইট। আর আরেকটা বাক্স যেটা, এটাতে তোমার আছে কত, যে 3টা লাল 3 রেড 6 হোয়াইট। আচ্ছা, প্রশ্নটা পড়ো। বলছে বল দুটি একই রকম, মানে একটা করে বল, এখান থেকে একটা তুলছো, এখান থেকে একটা তুলছো, প্রবাবিলিটি অফ একই রকম, দুটা বল তুলছো, দুটা বাক্স তুলে দিতে হবে, তাহলে একই রকম, একই রকম, একই রকম হওয়ার সম্ভাবনা কত দেখো তো, যে তাহলে এটাকে একটু সুন্দর করে লেখা যায়, প্রবাবিলিটি অফ যে লাল অথবা সাদা, লাল ওই আগের মতো আর কি, এখানে জাস্ট দুইটা বাক্স তো তাই, অথবা সাদা, রেড অথবা হোয়াইট। খেয়াল করো তো, তাহলে এটা লিখতে পারি হ্যাঁ, প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট, লাল আসবে অথবা দুইটা থেকেই সাদা আসবে। তাহলে দেখো তো, প্রথমটা থেকে ধরো লাল, পরটা থেকেও লাল, তাহলে প্রথমটা থেকে লাল আসার সম্ভাবনা হয়, এখানে বল 5 3 8, আর আসতে হবে লাল বল 5টা, এবং পরেরটা থেকেও লাল, তাহলে পরের বল হচ্ছে 6 3 9, আর লাল বল হচ্ছে 3টা, গেল। এই পার্টটা কি হলো, এবার দেখো তো পরের পার্ট বলছে দুইটা থেকেই কি হবে, যে দুইটা থেকেই তোমার সাদা হতে হবে। তাহলে ভাই এখানে বল আছে টোটাল 8টা, 8টা থেকে 3 সাদা হতে হবে। আচ্ছা, ইনটু এখানে বল আছে টোটাল 9টা, এখান থেকে সাদা হতে হবে, কয়টা বল 6, উপরে হচ্ছে 6। এখন এই দুইটা যদি অ্যাড করে দাও, যেটা আসে ওটাই হচ্ছে ওটাই ঠিক অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কি দাঁড়ালো, যে দুইটা একই রকম। এখন সে আগের মতো বলছে ভিন্ন রঙের, 2 নাম্বারটা, তাহলে ভিন্ন রঙের ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এক থেকে ওই অ্যান্সারটা বাদ, প্রবাবিলিটি অফ ভিন্ন রং বললে জাস্ট এটার একটা প্রশ্ন অ্যাড হয়ে যাবে, এক থেকে একই রঙের যেটা ওটা বাদ দিলে যেটা আসে ওটাই কিন্তু অ্যান্সার। এখন বলছে কমপক্ষে একটি লাল, তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্ক দেখো, কমপক্ষে একটা লাল বলছে, প্রবাবিলিটি অফ কমপক্ষে একটা লাল, 100 একটি লাল, তাহলে হ্যাঁ কমপক্ষে একটা লাল, দুটা লাল আসলেও সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে না দুটাই যদি সাদা হয়ে যায়, তাহলে একটা কাজ করো তো, এটাকে বলা যায় এক থেকে প্রবাবিলিটি অফ দুইটাই সাদা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে, বুঝছো? দুটাই সাদা বাদ দিলে যে কোনো কমপক্ষে একটা লাল আসবে। তাহলে দেখো তো 1 মাইনাস 2 বাক্স থেকে তোমার কি, যে সাদা আসে, প্রথম বাক্স থেকে সাদা আসার সম্ভাবনা কত, 3 উপরে নিচে 8, ইনটু পরের বাক্স থেকে সাদা আসার সম্ভাবনা 9 থাকবে নিচে, সাদা বল 6টা, তাহলে 6 9, এটা যেটা আসে আর কি হিসাব করে এটাই কিন্তু অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষাতে পারবে না। জাস্ট অঙ্কগুলো কিন্তু এটা তো সাইন মার্ক থাকবে, বা দুইটা মিলে দুই দিন সাইন হতে পারে। আশা করি বুঝছো। এবার আমরা পরিসংখ্যান পার্টে চলে যাব। দেখো একটা প্রাইভেট প্রতিষ্ঠানের 20 জন শিক্ষার্থী আছে, তো 20 জন শিক্ষার্থীর 50 মার্কের একটা পরীক্ষা হয়েছে, তো ওইটার ডাটা তুলে ধরা হয়েছে, যে 1 থেকে 10 মার্কের মধ্যে পাইছে 2 জন, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40-এ পাইছে 4 জন, 41 থেকে 50 মার্ক এতে পাইছে 3 জন শিক্ষার্থী। তো এখান থেকে তোমাকে গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এগুলো বের করতে বলছে। শুরুতে আমরা সূত্রগুলো একটু দেখে নিব, যে দেখো, যে আমরা এসএসসিতে শিখছি যে গড়টা কিভাবে নির্ণয় করে, গড়
গড়কে কিন্তু এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। গড় এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ ফ্রিকোয়েন্সির সাথে এফআই এক্স আই গুণ করতে হবে ডিভাইডেড বাই এন। সেই এক্স আই কিন্তু হ্যাঁ শ্রেণীর মধ্যমান ছিল। আচ্ছা, এখান থেকে দেখো এবার হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধান যদি তোমাকে বের করতে বলে, গড় ব্যবধান, তাহলে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। গড় ব্যবধান এটা কি হবে, যে এক্স আই থেকে এক্স বার গড়টা বাদ দিতে হবে, এটার মডুলাস নিতে হবে, এর সাথে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা গুণ দিতে হবে এফআই। এখন এইগুলোর হচ্ছে তোমার সামেশন নিতে হবে ডিভাইডেড বাই এন, এটাকে বলা হয় গড় ব্যবধান। আর 3 নাম্বার হচ্ছে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। ভেদাঙ্ক ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বলে এটাকে। তাহলে এটা হচ্ছে ভাইয়া এই এক্স আই মাইনাস এক্স বার মডুলাস নিয়েছিলাম, এবার এটাকে হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করে এটাকে এফ আই দিয়ে গুণ দিতে হবে, এটার সামেশন ডিভাইডেড বাই এন। এটাই হচ্ছে তোমার ভেরিয়েন্স বা ভেদাঙ্ক। আচ্ছা, এবং লাস্ট 4, এটা হচ্ছে, এটাই বেশি আসে পরীক্ষাতে, পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান, তাহলে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কিন্তু ভাই আলাদাভাবে মনে রাখার দরকার নাই, রুট ওভার ভেদাঙ্ক, বুঝছো? ভেদাঙ্কর যে মানটা, অর্থাৎ ভেদাঙ্ককে রুট করলে পরিমিত ব্যবধান বা সিগমা পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। এখন একটা একটা করে আমরা বর্ণনা দিব, অঙ্ক কিভাবে করতে হয় দেখব। যে ভাই গড়ের সূত্রটা ছিল এক্স বার, এটা ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। আরেকটা সূত্র ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার এর মডুলাস, তার সাথে এফ আই গুণ ডিভাইডেড বাই এন। আরেকটা ছিল ভেদাঙ্ক বা ভেরিয়েন্স, পিএনসি। ভেরিয়েন্স কত ছিল, যে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আচ্ছা, তাহলে গড় ব্যবধান বের করতে বলছে, ভেদাঙ্ক বের করতে বলছে, আর পরিমিত ব্যবধান হচ্ছে রুট ওভার হচ্ছে তোমার ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। আচ্ছা, এগুলো বের করব। তো তার আগে দেখো ডাটাগুলো যা আছে ওখান থেকে তোমাকে এগুলো বের করতে হবে। তো প্রথমে দেখি যে গড় ব্যবধান বের করার জন্য কি কি দরকার হচ্ছে। তো দেখো আমাদের এখানে গড় ব্যবধান বের করার জন্য শ্রেণী ব্যবধান নিলাম, যা আছে তাই। তাহলে এটা শ্রেণী ব্যাপ্তি, এখান থেকে লিখলাম শ্রেণী ব্যাপ্তি, একটু নিচে লিখি শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী ব্যাপ্তি যা ছিল তাই, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। আচ্ছা, এটা শ্রেণী ব্যবধান গেল। এখন গণসংখ্যা তো দেওয়াই ছিল, তাহলে এখানে ধরো এফ আই গণসংখ্যা, তার আগে এক্স বারটা দরকার হচ্ছে, এক্স আইটা দরকার হচ্ছে, গড় নির্ণয়ের ক্ষেত্রে এক্স আইটা দরকার হচ্ছে। তাহলে এক্স আই কিন্তু তুমি জানো শ্রেণীর মধ্যমান, এটা দরকার হচ্ছে। মধ্যমান হচ্ছে ভাইয়া দুইটা যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 5.5, 20 প্লাস 11 ডিভাইডেড বাই 2 15.5, এইভাবে আর কি 10 করে বাড়তে থাকবে। 35.5, 45.5। আচ্ছা গেল। এবার এফ আই গণসংখ্যাটা ভাইয়া দেওয়াই ছিল, এফ আই গণসংখ্যা দেওয়া ছিল কত, 25643, 25643। এটা লাস্টে বক্স করে দিবে বা বক্সের মাধ্যমে লিখবে কি কি দরকার হচ্ছে। আমি সবগুলো একবার বের করবো বিধায় এভাবে লিখছি। তো দেখো গণসংখ্যা লিখলাম, এবার হচ্ছে ভাইয়া যে গড়টা দরকার, এক্স আই তো দেখো সবগুলোতে আসেই, আর এনটা হচ্ছে টোটাল 20, তাহলে গড় দরকারের ক্ষেত্রে ভাইয়া এফ আই এক্স আই এর গুণফলটা লাগবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া এফ আই এক্স আই, এটার গুণফলটা এই জায়গা ধরো বসাই দিলাম, এটা দরকার হচ্ছে। তাহলে এটা বের করার পর গড়টা আমরা পাবো সামেশন অফ এফ আই এক্স আই, এটা দাঁড়ালো তোমার 560, 560 দাঁড়ালো, বুঝছো? 520 আর কি, হিসাব করে তুমি যদি বের করো তাহলে 520 আসবে। তো এখানে একটা কথা বলে নিই, তুমি এই ডাটা কিন্তু চাইলে সরাসরি ক্যালকুলেটর ইনপুট দিতে পারো, ইনপুট দিলে ওখান থেকে সব হিসাবটা বের হয়ে আসবে। তাহলে এখন দেখো তো গড়, তাহলে এক্স বার, তাহলে আমরা এখানে গড়টা বের করি, গড় এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তাহলে 520 ডিভাইডেড বাই এন হচ্ছে টোটাল 20 জন, তাহলে গড় আসছে 26, এটা পাইলা। এখন তোমাকে যদি বলা হয় গড় ব্যবধান, তাহলে এটা ধরো গড় ব্যবধান যদি বের করতে বলে, গড় ব্যবধান, গড় ব্যবধান, তাহলে এটাতে আসলে ভাই কি কি লাগতেছে দেখো তো। গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার এর মডুলাস, তার সাথে এফ আই দিয়ে গুণ করতে সামেশন করতে হবে ডিভাইডেড এন। এখন খেয়াল করো এফ আইটা তো ভাই দেওয়া ছিল, এক্স আই হচ্ছে এটা, এক্স বারটা একটু আগে বের করলাম, যে গড় এক্স বার, এটা হচ্ছে গড়ের ভ্যালু এক্স বার, যেটা হচ্ছে 26। এখন তোমাকে একটা ডাটা বের করতে হবে, এক্স আই মাইনাস এক্স বার করতে হবে, তাহলে এটা এক্স আই মাইনাস এক্স বার,
এটার মডুলাস ভ্যালু বের করতে হবে। এর পরের ডাটাতে তোমাকে বের করতে হবে এফআই এক্সআই মাইনাস এক্স বার এটার গুণফলটা। ওকে, তাহলে বের করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখি কত আসে আর কি। তাহলে এক্সআই মাইনাস এক্স বার, তাহলে তোমার কি করতে হবে, এক্সআই থেকে এক্স বার অর্থাৎ আমাদের গড় আসছে হচ্ছে 26, তাহলে এটা থেকে 26 বাদ দিতে হবে, বাদ দিয়ে সেটার মডুলাস ভ্যালু নিতে হবে। এটা থেকে 26 বাদ দিয়ে সেটার মডুলাস, এটা থেকে 26 বাদ দিয়ে সেটার মডুলাস, এটাও তাই এটাও তাই। তাহলে ওই ডাটাগুলো হয়তো আমরা একবারে তুলে দিলাম ক্যালকুলেটরে হিসাব করে। 9.5, লাস্টেরটা আসবে তোমার 19.5, শেষেরটা হচ্ছে 19.5। এখন এই যে তুমি ডাটাটা পাইলা, এখন ভাই এটার সাথে এটা গুণ দিলে কিন্তু হচ্ছে যে এটা পাইলাম, এটার সাথে এটা গুণ দিব, গুণ দিয়ে দেখো কত আসতেছে। তাহলে এটা 41 আসবে, তারপরটা হিসাব করবে জাস্ট ক্যালকুলেটর নিচে, তাহলে 5 দশে 52.5, তাহলে 52.5 ক্যালকুলেটর হিসাব করবে। তারপরটা আসবে 3 38 58.5, 3 38 58.5। এই তো হলো। এখন এটার সামেশনটা ভাইয়া দরকার, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার, এটার ভ্যালুটা জাস্ট এই 5টা ডাটা যোগ করতে হচ্ছে, 193 আসবে 193। তাহলে এবার কি করবো, এই মানটা বসাই দিব, 193 ডিভাইডেড এন হচ্ছে 20, এন হচ্ছে 20, তাহলে ভাগ করলে যেটা আসে ওটাই অ্যান্সার। 9.65 আসবে কি বলো তো, এটা আসবে তোমার গড় ব্যবধান। এখন তোমাকে যেটা বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে তুমি জাস্ট গড় ব্যবধানের জন্য করলে। এখন আরো দুইটা ছক লাগবে, যেটা হচ্ছে তোমার যে পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানের জন্য ভাই এক্স আই মাইনাস এক্স বার হোস করে একটা ছক লাগবে, তারপরে ওইটার সাথে আরেকটা লাগবে। তাহলে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা একটা লাগতেছে। আর আরেকটা লাগতেছে এফ আই এর সাথে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ওইটা। তাহলে এই দুটো তাহলে দেখো বসাই দিলে কত আসে। তাহলে এক্স আই মাইনাস এক্স বার এটা কিন্তু পেয়েছো, যে এটা এটা এক্স আই মাইনাস এক্স বার, এটা পাইছো, এটাও পাইছো, এটাও পাইছো, এটাও পাইছো। এখন ওটাকে হোল স্কোয়ার করে দিলেই হচ্ছে, বুঝছো? তাহলে এটাকে ভাই স্কোয়ার করে ওখানে বসাইতে হচ্ছে, এটাকে স্কোয়ার করে এখানে বসাবো, এটা এখানে বসাবো, এটা এখানে বসাবো, এটা এখানে বসাবো, যা আসে তাই বড়। আচ্ছা, এই যে ডাটা গেল, এখন লাস্টের ডাটাটা তোমাকে ওখানে বসাতে হচ্ছে, জাস্ট এফ আই দিয়ে গুণ করতে হচ্ছে। এফ আই দিয়ে গুণ করে দাও, এটা আসবে 361, লাস্টেরটা হচ্ছে 1140.75, 1140.75। আচ্ছা, হলো। তাহলে এবার দেখো কি লাগতেছে আসলে, যে ভেরিয়েন্স বের করার জন্য আমার সূত্রটা ছিল এটা, ভেরিয়েন্স বা ভেদাঙ্ক সি। তাহলে এখানে এটার সামেশনটা, লালটার সামেশন যদি আমি বের করি, তাহলে কি হবে, সামেশন অফ, তাহলে এইটা ধরো আমরা এখানে দেখাই দিই, এটাই জায়গায় দেখা দিলাম, যে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটার সামেশন অর্থাৎ ওই লালগুলোর যোগফলটা কত আসে, ওটা যদি ক্যালকুলেটর হিসাব করে বের করো, তাহলে আসবে তোমার 2895, এইটা। তো এখন সব পেয়ে গেছো, জাস্ট ভেরিয়েন্স বের করার জন্য ভাইয়া ওই 2895 অর্থাৎ সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার। তাহলে দেখো, তাহলে ওইটার নাম্বার 2895, টোটাল নাম্বার হচ্ছে 20 জন। তাহলে দেখো তো কত আসে, 5, এটা আসবে 144.75, এটা হচ্ছে ভেদাঙ্ক। এখন লাস্টে যদি পরিমিত ব্যবধান তোমাকে বের করতে বলে, তাহলে ওটা কি করতে হবে, যে এটাকে তোমাকে জাস্ট রুট করলেই হচ্ছে, রুট করলেই হচ্ছে। তাহলে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়ালস টু রুট ওভার ভেরিয়েন্স, রুট ওভার ভেরিয়েন্স সূত্রটা লিখে দিবে। তাহলে এটা চাইলে একটু সুন্দর করে সূত্রটা তোমরা লিখতে পারো, কিরকম, যে ধরো চাইলে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়ালস টু রুট ওভার ভেরিয়েন্স অর্থাৎ সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এটার ভ্যালুটাই কিন্তু তোমার ভেদাঙ্কের মান। তাহলে এটা হচ্ছে, এই মানটা বসাই দাও, 144.75, 144.75, এটা ইকুয়ালস টু 12.03, এটা হচ্ছে তোমার পরিমিত ব্যবধানের ভ্যালু। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো, যে তোমার সে ধরো চাইলো তোমার পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানটা চাইলো, তখন কিন্তু ভাইয়া এই যে এই ডাটাটা জাস্ট দরকার নেই, এইটা, বুঝছো? এক্স আই মাইনাস এক্স বার তো দরকার হচ্ছেই, এক্স বার দরকার হচ্ছে, সেখানে সেটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে হোল স্কোয়ার করতে হবে, বুঝছো? তাহলে এটা তুমি বের করে রাখবা, এইটা জাস্ট এইটা দরকার হচ্ছে না যদি পরিমিত ব্যবধান বলে, জাস্ট এইটা দরকার হচ্ছে না। আর যদি তোমার হচ্ছে গড় ব্যবধান বলে, তাহলে এইটুকু পর্যন্ত রাখলেই হচ্ছে, এইটুকু পর্যন্ত রাখলেই হচ্ছে, ওই পাশে আর যাইতে হচ্ছে না। তো আশা করা যায় জাস্ট পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান এটা তোমরা ভালো করে দেখবে।